গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জন। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ট্রেনে ভাঙচুর, শিডিউল বিপর্যয়, ভয়াবহ যানজটে ভোগান্তি। এই যে অনেক মানুষ অসুস্থ আছে, রোগী আছে, অনেক লোক এয়ারপোর্টে যাইব, অথচ এরা 2 ঘন্টা বয়ে থেকে পরে আইটা গেল গা। আমরা তিতুমিরকে 7 কলেজের সাথে দেখতে চাই না। তুমি বাসিটি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। আন্দোলনের শহীদদের পরিবারের পাশে থাকবে বিএনপি, জানালেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের রোড ম্যাপ না থাকায় আশাহত মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, আল জাজিরাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন। আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার অভিযোগ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও বেক্সিমকো শ্রমিকদের বিক্ষোভ। জানুয়ারির মধ্যে এস আলমের জব্দ শেয়ার বিক্রি করবে ইসলামী ব্যাংক, বিনিয়োগ সবার জন্য উন্মুক্ত, জানালেন গভর্নর। ঢাকা দক্ষিণ সিটিতে 5 আগস্টের আগে জন্ম সনদ নেয়া সবাইকে নতুন করে করতে হচ্ছে নিবন্ধন। কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করায় জটিলতা। 2 বার অলরেডি করেছি, এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে। সার্টিফিকেট পেলে আমার এখানে শো করে না, আবেদন করলে কই যে যায় এটা এখন পাইতেছি না। প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হচ্ছে। উনি বেআইনিভাবে নিজে একটা সার্ভার খুলে শুরু করছে। এখন তো আমার মনে হয় ওনার ইনকোয়ারি হওয়া উচিত যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে, এই টাকা ওনার পকেট থেকে নেওয়া উচিত। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ জুলাই আগস্ট গণহত্যার মানবাধিকার লঙ্ঘনের দায়ে, সেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় তাদেরই প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা। আদালতকে চিফ প্রসিকিউটর বলেন, শুধু গণহত্যাই নয়, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার রূপে আসীন করেছেন এই 13 আসামি। শেখ হাসিনা সহ সব আসামির বিরুদ্ধে 17 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে। নিরাপত্তার চাদরে ঢেকে ট্রাইব্যুনালে আনা হয় বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের। গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা রাখেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এরপর আসেন ডাক্তার দীপুমণি। এরপর প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি মানিক, ইনু, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী ও জুনায়েদ আহমেদ পলককে। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে, কাঠগড়ায় জায়গা হয়নি সাবেক মন্ত্রী দীপুমণির। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ বাস্তবায়ন এবং সরাসরি গণহত্যার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে আনা হয় এই অভিযোগ। পরে এদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায় পুলিশ। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। এই 13 জন গণহত্যার পক্ষে দায়িত্বশীল জায়গা থেকে অবস্থান নেন। গণহত্যার পক্ষে এখনও অনেকে সাফাই গাইছেন, বলেন আসামিরা গণহত্যাকে গ্লোরিফাই করেছেন, নেই কোনো অপরাধবোধ। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ ও ছবি ভিডিও গ্রহণ করা হয়েছে, প্রস্তুত হচ্ছে এসব দালালি কালামত। আলোচিত সেই রিকশাটিও রাখা আছে জাদুঘরে। নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন
তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। তবে এদিন আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেননি। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন 7 আসামির আইনজীবীরা। নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। শুনানির এক পর্যায়ে কথা বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে যান সাবেক মন্ত্রী কামাল মজুমদার। কিছু না বলে নিজেই আবার বসে যান। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রাণঘাতী অস্ত্র, এপিসি হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করা, শুধু হত্যা করাই নয়, লাশ গুম ও বিকৃত করে ফেলা, জানাজা পড়তে না দেয়া, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে না দেয়া সহ মানবতা বিরোধী যত অপরাধ আছে সবগুলোই করেছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতারা। তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা ও নিপীড়নের পটভূমি পাওয়া গেছে। গণহত্যার সাথে জড়িত কাউকে এক চুল ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিচার সংশ্লিষ্টরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারির এতদিন পরও তাকে গ্রেফতার করতে না পারায় প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন বিচারক। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, হিটলারের নাৎসি বাহিনীর মতো নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন তিনি, আর মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী। শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম অভিযোগের একমাত্র আসামি শেখ হাসিনা। পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ। তবে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি এদিন। ট্রাইব্যুনালের দ্বিতীয় অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে হাজির করা হয় সকাল 10টায়। 11টায় শুরু হয় বিচার কাজ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস। শুনানির শুরুতেই ফ্যাসিস্ট রূপ ধারণ ও গণহত্যার প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল, সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়, একই প্যাটার্নের। সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয়, অপহরণ, গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন। তদন্ত সংস্থার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনে প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যায় পটভূমি তৈরি হয়েছে শেখ হাসিনার শাসনামলের শুরু থেকেই। যেই পটভূমিতে একটা রাষ্ট্র একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালেও 5 আসামির পক্ষে লড়তে আসেন এহসানুল হক সমাজি। তার প্রস্তুতি দেখে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালকে বলেন, রাষ্ট্রীয় পদে আসীন হতে যাচ্ছেন সমাজি। পরে আসামি পক্ষের ওকালতনামা প্রত্যাহার করে নেন তিনি। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে যদি কোনো প্রস্তাবনা কখনো কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে আসে এবং সেই বিজ্ঞ আইনজীবী যদি সেটা অ্যাকসেপ্ট করে নেন, তখন সেই ক্ষেত্রে তিনি আর ডিফেন্সকে রিপ্রেজেন্ট করতে পারেন না। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যায় শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ঘটনা বিশ্লেষণ চলছে, দায়ের হবে আলাদা অভিযোগ। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই সরকারের তাদের যেই প্রভাবশালী আওয়ামী লীগের এমপি এবং যারা মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারা এই প্রিজন ভ্যানে আজকে কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেই ট্রাইব্যুনালে। প্রসিকিউশন টিম বলছে, এমন প্রিজন ভ্যানে করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনাল হাজির করায় তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে 5 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা 4টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বেলা 11টার দিকে হাজার খানেক শিক্ষার্থী মহাখালীর রেল গেট অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় আশেপাশের সড়কে যান চলাচল, ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।
সরকারি তিতুমির কলেজকে করতে হবে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এ দাবিতে মিছিল শিক্ষার্থীদের। প্রথমে মহাখালী রেলগেট, পরে আমতলী মোড়েও বসে পড়েন তারা। শিক্ষার্থীরা বলেন, দাবি বহুদিনের হলেও কর্ণপাত করেনি কেউ। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি। তিতুমিরকে সাত কলেজের সাথে দেখতে চাই না, সেন্ট্রালে দেখতে চাই না, কোনো অধিভুক্তিতে দেখতে চাই না। আমরা এটাকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। কয়েকটা বছর যাবত আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের অধিভুক্ত থেকে বাতিল হবে এবং তাদের থেকে যে আমরা নানান রকমের ভাবে নির্যাতিত হচ্ছে সেটা থেকে বাতিল হতে। এটা আমাদের 27 বছরের আন্দোলন এবং তিতুমির ভার্সিটি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। এর আগে বেলা 11টার দিকে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। গাড়িটা থামাইছে, পরে এর মধ্যে ইট পাটকেল যা আছে ছাত্ররা এভাবে অন্তত কোনো গাড়ির কোনো কম্পার্টমেন্টের কোনো অস্তিত্ব নাই, সব গ্লাস ভাঙছে। পাথর যেভাবে নিক্ষেপ করছে, প্রত্যেকটা গ্লাস ভেঙে মানুষের শরীরে পড়ছে। প্রথম তো গ্লাস ছিল না, মানে ইটার ছুটে আছে না, পরে গ্লাস বন্ধ করার পরে 7-8টা ডাব্বা যা গ্লাস ছিল সব ভেঙে গোড়াগার হয়ে গেছে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নিরুপায় মানুষ হেঁটেই রওনা দেন গন্তব্যে। আমি একটা অসুস্থ রোগী, পা ব্যথা, আমি হাইটা সেই নাবিস্কুর থেকে হাইটা আসছি এই পর্যন্ত। আমার দ্বারা তো সম্ভব না সেই টঙ্গে হাইটা যাওয়া। যাবো এয়ারপোর্টে ফকিরে বলতে যাইতে কয়েক ঘন্টা রাস্তা, 40 মিনিট কি আধা ঘন্টা। এখন আমি 4 ঘন্টা ধরে রাস্তার মধ্যে ঘুরতেছি। আমার তো জমা দিতে পারছে গাড়ির থেকে, আমার তো দিন শেষ আজকে, হ্যাঁ দিন শেষ, কিন্তু আমার জমা আজকে মালিককে দিতে হবে। মহাজন তো মানতো না যে তুমি রাস্তায় বসলে কয়ে বসলে গাড়ি বাই করছো, আমার জমা দাও। বিকাল 3টার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ ও সেনাবাহিনী। অনুরোধ করেন তিতুমির কলেজের অধ্যক্ষও। পরে বিকাল 4টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। বিকেলে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন ও যান চলাচল, তবে প্রতিটি ট্রেনই ছাড়ে বিলম্বে। মঙ্গলবার সকালের মধ্যেই শিডিউল বিপর্যয় কেটে যাওয়ার আশাবাদ জানান কমলাপুরের স্টেশন মাস্টার। বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসে, এগুলি এসে আবার চলে যায় বিভিন্ন গন্তব্যে। তো সেই ট্রেনগুলির বিভিন্ন স্টেশনে আটকা পড়ার কারণে আসতে দেরি হয়েছিল। তো 4টা 10 মিনিটে যখন অবরোধ তুলে নেওয়া হলো, ঠিক 4টা 15 মিনিট থেকে আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি জানান, এরই মধ্যে মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত উপকূল এক্সপ্রেস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয়। তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, শিগগিরই এই সমস্যার সমাধান হবে। এ সময় তিনি আরও বলেন, প্রশাসনের যোগ্য লোকই নেওয়া হচ্ছে, ট্র্যাক রেকর্ড ভালো দেখেই তাদের নিয়োগ নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কোনো কথা আল জাজিরা সাক্ষাৎকারে বলেননি প্রধান উপদেষ্টা। এ সময় নিত্যপণ্যের দাম নিয়ে বলেন, দ্রব্যমূল্য কমাতে কাজ করে যাচ্ছে সরকার। সংবাদ মাধ্যমে আলুর দাম 400 টাকা নিয়ে যে রিপোর্ট হয়েছে সেটা বিশেষ জাতের আলু। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা তৈরি হবে। এদিকে বিকেলে আরেক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানান। বিগত সময়ের আন্দোলনগুলোতে ক্ষতিগ্রস্তদের নানান সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে বিএনপি গঠিত প্ল্যাটফর্ম আমরা বিএনপি পরিবার। সোমবার বিকেলে প্রেস ক্লাবে গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে এই সংগঠনের হুইল চেয়ার বিতরণ আয়োজনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানান, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে
বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান। পরামর্শদিক সংস্কারে, কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। এর আগে দুপুরে প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপি 15 বছর আন্দোলন করলেও আওয়ামী সরকার পতনে শিক্ষার্থীদের কৃতিত্ব দেন মির্জা ফখরুল। তাই ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশনা দেন তিনি। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এটা নির্বাচিত সরকার নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম অথবা তারও কম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে আল জাজিরার সাংবাদিককে সাক্ষাৎকার দেন তিনি। প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া তার সরকারের মূল লক্ষ্য। জোর দেন প্রয়োজনীয় সংস্কারের উপর। আল জাজিরার প্রশ্নের জবাবেও প্রায় একই ধরনের মন্তব্য করেন ডক্টর ইউনূস। সোমবার প্রচারিত সাক্ষাৎকারে তিনি বলেন, একযোগে চলছে নির্বাচন এবং সংস্কারের প্রস্তুতি। পুরনো নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তনের কথা জানান প্রধান উপদেষ্টা। There are two parallel things going on. One is the preparation for election, another is the preparation for all the reforms done. অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে প্রশ্ন করেন আল জাজিরার সাংবাদিক। জবাবে প্রফেসর ইউনূস জানান, সংবিধান সংশোধন হলে বাংলাদেশের সরকারের মেয়াদ 1 বছর কমিয়ে 4 বছর করা হতে পারে। স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ তার চেয়ে কম হবে। I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that for sure. ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়েও প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া চলছে। Yes, because there's a legal process going on. And he is found guilty, and definitely she will be asked for repatriation. যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ ওঠে সাক্ষাৎকারে। ট্রাম্পের সাথে কখনো কথা না হলেও রিপাবলিকান পার্টিতে তার বন্ধু আছে বলে জানান ইউনূস। রাজনীতিতে যোগ দিতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে সরাসরি না বলেন প্রধান উপদেষ্টা। No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. ডরথি তাসরিন, যমুনা নিউজ। শ্রমিক বিক্ষোভের জেরে ফের উত্তাপ ছড়িয়েছে সাভারের আশুলিয়ায়। আগুন দেয়া হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়। আগুনে পুড়েছে পাশে শ্রমিকদের আবাসস্থলও। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে 3য় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকোর শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়ার কলতাসুতি এলাকা। অ্যামাজন নেটওয়ার্ক নামে একটি কারখানায় দেয়া হয় আগুন। মারধরের শিকার হন বেশ কয়েকজন শ্রমিক কর্মচারী।
স্থানীয়রা জানায় বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত বেক্সিমকো কারখানার শ্রমিকরা অ্যামাজন ফ্যাক্টরিতে গিয়ে তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বেক্সিমকোর কয়েকজন শ্রমিককে মারধর করে অ্যামাজনের স্টাফরা। ঘটনার জেরে অ্যামাজন কারখানায় ভাঙচুর ও আগুন দেয়া হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশে শ্রমিকদের আবাসস্থলেও। অভিযোগ, প্রায় 3 ঘন্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিস না পৌঁছানোয় পুড়ে যায় কারখানা সহ শ্রমিকদের থাকার 20টি ঘরও। ফ্যাক্টরি ছুটি দেয় নাই, তার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলনের পোলাপানেরা আগুন লাগিয়ে দিয়েছে। ওই মেলাতে 9টা রুম পুড়ছে, আবার এই মেলা পুরো ফ্যাক্টরি পুড়ছে, এই পাশে আর এই পাশে। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় বেক্সিমকোর শ্রমিকরা। কারখানা খুলে দেওয়ার দাবিতে জিরানি এলাকায় বিক্ষোভে নামে আরেকটি কারখানার শ্রমিকরা। একটি কারখানার সামনে রাখা 3টি কাভার্ড ভ্যানেও আগুন দেয়া হয়। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। উত্তরবঙ্গের গাড়িগুলো ঘুরোপথে রাজধানীতে যাওয়া আসা করছে। সৈয়দপুর থেকে আসছি, সাইডে কোনো ভাই দোকান পাঠো নাই যে ভাই কিছু খাম, এই যে ভাই বালিশ টালিশ নিয়ে এই অবস্থায় পড়ে আছি ভাই। আমার মনে হয় আন্দোলনগুলো মিলের ভিতরে করলে ভালো হয়, রাস্তাঘাটে এভাবে মানুষেরা ভোগান্তি না করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা 7 তারিখে বেতন পাওয়ার কথা, 7 তারিখে যদি না হয় তাহলে 8 তারিখে হয়, কিন্তু এখন আমাদের কোনো বেতন পাই নাই। আজ দেবো কাল দেবো, দেয় না। আমরা তো আন্দোলন করতে চাই না, রোড ঘাট ঝামেলা করতে চাই না। তারা যদি বেতন না দেয় আমরা খাবো কি গরিব মানুষ? আমাকে অফিস খুলতে হবে, অফিস বন্ধ কেন? অফিস বন্ধ যদি রাখতে হয় তাহলে আমাকে পাওনা দানা বুঝে দেও। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশেপাশের অন্তত 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। জানুয়ারিতেই বিক্রি হবে ইসলামী ব্যাংকের এস আলমের জব্দ করা শেয়ার। এজন্য আইনি প্রক্রিয়া শেষ করতে আগামী সপ্তাহে মামলা করা হবে আদালতে। সকালে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বলেন, বিনিয়োগের জন্য আগের উদ্যোক্তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যদিও গভর্নর জানিয়েছেন ইসলামী ব্যাংক বিনিয়োগ সবার জন্য উন্মুক্ত। গত 3 মাসে ইসলামী ব্যাংকের অগ্রগতিও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ব্যাংকিং খাতের মধ্যে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ইসলামী ব্যাংক। এস আলম নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে ব্যাংকটি থেকে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 2017 সালে দখলের পর ঋণের 80% নিয়েছে এস আলম। ব্যাংকটির চেয়ারম্যান জানান, 17টি শাখার 45টি অ্যাকাউন্টের মাধ্যমে এসব অর্থ তুলে নেওয়া হয়। চলমান অডিটের পর প্রকৃত চিত্র পাওয়া যাবে। এবং ইসলামী ব্যাংকে বড় রকমের ফান্ড ডাইভার্সন হয়েছে, বড় রকমের আত্মসাৎ হয়েছে অর্থ, ডিপোজিটারদের অর্থ, পেনশনারদের অর্থ। ওই 17 সালের টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে বেনামে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। আমরা হিসাবগুলি করে দেখেছি, আমাদের 17টা ব্রাঞ্চে প্রায় 45টা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে। এটা ওই অ্যারাউন্ড 80,000-ই আসছে। ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর চিত্রও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 3 মাসে আমানত বেড়েছে প্রায় 5,000 কোটি টাকা, রেমিটেন্স এসেছে 10,000 কোটি টাকা। কমেছে চলতি হিসাবে থাকা ঘাটতির পরিমাণও। তবে নতুন কোনো ঋণ দেওয়া হচ্ছে না। আমানত এবং ঋণের মধ্যে 20,000 কোটি টাকা ঘাটতি। এস আলমের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা পাওয়া যাবে বলেও জানান চেয়ারম্যান। অডিট রিপোর্টটা আমরা ডিসেম্বরের মধ্যে পেয়ে যাব, আর এর মধ্যেই আমরা আগামী সপ্তাহের মধ্যে 2-1টা কেস আমরা করে ফেলবো, বিশেষ করে শেয়ারের কেসটা, কারণ এটা সময় সাপেক্ষ। ডিসেম্বরের মধ্যে যাতে রেডি থাকে, আমরা জানুয়ারির মধ্যে যাতে ওই শেয়ারগুলি বিক্রি করে দিতে পারি। সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি, আগে যারা মালিক ছিল এটার, ওনাদের শেয়ার ছিল 29%, তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5%, এবং আমরা স্যার রিকোয়েস্ট করছি আইএফসির সাথে আমরা কথা বলবো। সবাইকেই আমরা দাওয়াতপত্র পাঠাবো। এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা বিনিয়োগ করব। আমরা এমন কোনো বিনিয়োগকারীকে নিতে চাইবো না যাদের সোর্স অফ মানি নিয়ে প্রশ্ন উঠতে পারে, যাদের পূর্বের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই ধরনের মালিকানা আমরা চাই না।
অডিট রিপোর্ট পাওয়ার পর অর্থ আদায়ের উদ্যোগ নেবে ইসলামী ব্যাংক। যদিও পুরো অর্থ ফেরত পাওয়া যাবে না বলে মনে করেন গভর্নর। এস আলম কিংবা বেক্সিমকো গ্রুপের কোনো প্রতিষ্ঠানই বন্ধ হবে না বলে আবারও নিশ্চিত করেছেন ডক্টর আহসান এস মনসুর। আমাকে ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ভোগান্তির আরেক নাম জন্ম নিবন্ধন। নিয়মের বেড়াজালে আটকা পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা। জন্ম সনদের জন্য নতুন করে নিবন্ধন করতে হচ্ছে সবাইকে। মেয়র তাপসের সময় কেন্দ্রীয় সার্ভার উপেক্ষা করে নিজস্ব ওয়েবসাইটে নিবন্ধন করায় দেখা দিয়েছে এই জটিলতা। এদিকে আরেক জটিলতা, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও অভিভাবকের জন্ম নিবন্ধন করা। রেজিস্ট্রার জেনারেল বলেছেন, নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। তানভীর মিজানের ছবিতে রিপোর্ট মহিউদ্দিন মধু। বিদ্যালয়ে ভর্তির সময় শিশুর বয়স শনাক্তে জমা দিতে হয় জন্ম সনদের ফটোকপি। এ কারণে স্কুলে ভর্তি ঘিরে প্রতি বছরই এ সময়টায় শিশুর জন্ম সনদ সংগ্রহে অভিভাবকদের তোড়জোড় বাড়ে কাউন্সিলর অফিসগুলোতে। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর এখনও খুলেনি বেশ কয়েকটি কাউন্সিলর অফিস। ফিরছেন অনেকেই, যেতে হচ্ছে মেয়র কার্যালয়ে। বন্ধ হয় 5 আগস্টের পর থেকে, এরপর খোলেই নেই। বন্ধ 5 তারিখ থেকে দেখতেছি বন্ধ। আর এখানকার কার্যক্রম চলে কই? এটা এখন আপনার নগর ভবন। সন্তানের জন্ম সনদ করতে প্রয়োজন হয় অভিভাবকের জন্ম সনদের, তাই আগে বাবা মায়ের সনদ তৈরি করতে হচ্ছে। অভিভাবকরা বলছেন, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও আবার জন্ম সনদ করার প্রয়োজনীয়তা ভোগান্তি বাড়িয়েছে তাদের। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আমাদের NID আইডি, ওইটা থাকার পরও যখন যে কোনো কাজে জন্ম নিবন্ধন এটা আবার বাচ্চার জন্য করানোর জন্য আমাদের করতে হয়, এটা আসলে পেইনফুল। আবার নতুন করে অ্যাপ্লাই করে জমা দেওয়া হয়েছে, কিছু করার নাই। এটা বোধহয় আমার মনে শুধু আমার এখানে যাদের যাদের ভুল আছে এই জিনিসটা সবারই হচ্ছে। হাইকোর্ট দেখিয়ে দিচ্ছেন রেজিস্ট্রার জেনারেলও, বলছেন জন্ম মৃত্যু নিবন্ধন আইনে বিষয়টি সমাধান করা আছে আগে থেকে। 2018 বিধিমালার বাইরে গিয়ে সিস্টেমে হাত দেওয়ার সুযোগ নেই তার। বাবা মার যে জন্ম নিবন্ধন লাগে সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে, এটা একটা বিধিগত চাহিদা, সুতরাং এটা দিতেই হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের জটিলতা আরেক ধাপ বেশি। 5 আগস্টের আগ পর্যন্ত নিবন্ধিত কোনো তথ্যই নেই সরকারের মূল সার্ভারে। কারণ সাবেক মেয়র তাপসের করা দক্ষিণ সিটির নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হওয়ায় সেই সনদ দিয়ে কাজ হচ্ছে না। ফলে ওই সিটির সবাইকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে নতুন করে। 2বার অলরেডি করেছি, এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে। সার্ভারের সমস্যা হতে পারে, কিন্তু আমি তো 3-4 দিনও দেখছি এরকম, যে কপি কয়েকটা করছি। নতুন করা লাগলে সেখানে আমাকে হয়রানি হতে হচ্ছে। মনে করেন সার্টিফিকেট নিচ্ছেন আগে, এখন আমার নতুন করে দরকার আপনার এই সার্টিফিকেটগুলি আমার এখানে শো করে না, আবেদন করলে পৌঁছে যায়, এটা এখন পাইতেছি না। দক্ষিণ আগে সম্পূর্ণ বেআইনিভাবে তারা নতুন সার্ভার ক্রিয়েট করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল। ফলে তারা যে নিবন্ধনগুলো দিয়েছে এগুলো আমাদের মূল ডাটাবেজে নাই। এমনকি তাপস মেয়র থাকাকালীন যিনি ছিলেন রেজিস্ট্রার জেনারেল, তিনি আছেন দায়িত্বে। পরিবর্তিত সময়ে তিনি এখন মেয়র তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আমাদের প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হচ্ছে। উনি বেআইনিভাবে নিজে একটা সার্ভার খুলে শুরু করছে। এখন তো আমার মনে হয় ওনার ইনকোয়ারি হওয়া উচিত যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে, এই টাকা ওনার পকেট থেকে নেওয়া উচিত। শুধু স্কুল ভর্তির ক্ষেত্রেই নয়, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র সহ নাগরিক সেবার 19টি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সনদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সরকারি আধা সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান সফররাজ হোসেন জানিয়েছেন, গ্রেফতার ও রিমান্ডের অপব্যবহার বন্ধে নিবন্ধনমূলক 54 ও 167 ধারার সংশোধনের সুপারিশও করা হবে। তিনি বলেন, নির্ধারিত 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিশন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সরকারি চাকরির পরীক্ষার সব ধাপ পেরিয়ে নির্বাচিত হলেও অনেকে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে যোগ দিতে পারে না। বিশেষ করে বিগত 15 বছরে পুলিশ ভেরিফিকেশনের নামে এ ধরনের অনেক ঘটনার অভিযোগ বেরিয়ে আসছে। বিরোধী রাজনৈতিক মতাদর্শের কিংবা পরিবার বা আত্মীয় স্বজনের কেউ সম্পৃক্ত হলেই বঞ্চিত হয়েছেন সরকারি চাকরির সোনার হরিণ থেকে।
বিষয়টি বিবেচনা করে রাজনৈতিক পরিচয়ের পুলিশি রিপোর্ট আমলে না নেয়ার সুপারিশ করতে চায় সংস্কার কমিশন। কমিশন প্রধান বলেন, জাতীয় পরিচয়পত্র এক্ষেত্রে মানদণ্ড হতে পারে। কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি বেবি, খালা, খালু, ফুপা, এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্পর্কে নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয় না। তো আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা, সেটাও নাকি চেক করা হতো। আমরা এটাও চাই না। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট, এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস চেক করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ব্যবহার করে পুলিশ কাউকে সন্দেহ করলেই গ্রেফতার করতে পারে। ১৬৭ ধারায় রিমান্ডে নিয়ে অত্যাচারের অভিযোগও আছে। অপব্যবহার রোধে নিবর্তনমূলক এই ধারাগুলোর সংশোধন চায় কমিশন। যখন এই আন্দোলন হলো তখন দেখছেন ৬ জন স্টুডেন্টকে নিয়ে আটকে রাখলো ২৪ ঘন্টা, কেন ৬ দিন পার হয়ে গেল, কোর্টে চালান দেয় নাই। আত্মীয় স্বজনকে টেলিফোনে জানাবে যে তোমাদের লোক আমরা নিয়ে আসছি, তারপরে একটা কাছে ঘরের ভিতরে রেখে তারা ইন্টারোগেশন করবে, তারপরে তাকে ২৪ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলোর বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সফররাজ হোসেন জানান, পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধ এবং দুর্নীতি কমাতেও নানা সুপারিশ করা হবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিজয় দিবসে আওয়ামী লীগ মাঠে নামবে কিনা এমন কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না লাগিয়ে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস সবার, কোনো দলের নয়। ১৬ ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু পেপার কারখানার গোডাউনের আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের তীব্রতায় ভবনের একদিক ভেঙে পড়ে গেছে। গ্রুপের চেয়ারম্যানের দাবি, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর 4:30 নাগাদ আগুন লাগে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 4 তলা বিশিষ্ট ভবন টিস্যু প্ল্যান্ট 2-এ। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসকে জানালে 5:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তারা। প্রথমে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়, পরে যুক্ত হয় আরও 6টি ইউনিট। ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেন মেঘনা গ্রুপের কর্মীরাও। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কারখানা খোলা ছিল, হঠাৎই নিচতলায় আগুন দেখতে পান তারা। আগুনের ব্যাপকতা বেশি হওয়ায় জানানো হয় ফায়ার সার্ভিসকে। গাড়ির আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি যখন জানলা দিয়ে তাকাই তখন দেখতে পাই যে ধোঁয়া দেখার পরে আমি আগে আসার পরে দেখতে পাই যে আগুন। এবার আগুনটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। জ্বলতে জ্বলতে খুব একটা আগুন ছিল না, তো যত সময় যাইতেছে আগুন আস্তে আস্তে উপরে উঠতেছে। পানি দেওয়ার পরে বিল্ডিং ভেঙে পড়ছে। টিস্যুতে তো একভাবে ধরে গেছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের। প্রায় 500 কোটি টাকা তো মেশিনে, আপনি কয়েকশো কোটি টাকার আছে র মেটেরিয়াল, বিল্ডিং ভেঙে পড়ছে। দেখছেন, এটা এখন অনুমান করা যাচ্ছে না, এটা একবার পরে বোঝা যাবে। অবশেষে 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুনের তীব্রতা বেশি থাকার কারণে ভবনের একাংশ ভেঙে পড়েছে। একদিকে হেলে গিয়েছে এবং কলাপস করেছে অলরেডি 4 তলা এবং 5 তলা। এখন আমাদের ভয় একটাই যে টেম্পারেচারটা বেড়ে গেলে এটা আবার কলাপস করতে পারে। এটা একটু তদন্ত সাপেক্ষ বিষয় এবং এখানে ডিটেকশন সিস্টেম ঠিক ছিল কিনা, এখানে আপনার স্প্রিংকলার ছিল কিনা, এখানে আপনার ভিতরে যে পয়েন্টগুলো থাকার কথা এবং ইলেকট্রিক্যাল যে বোর্ডগুলো সেগুলো সঠিক ছিল কিনা, চেক করা হয়েছে কিনা, এগুলো একটু তদন্ত সাপেক্ষ দেখতে হবে। সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু পেপার কারখানার এই গোডাউনে প্রায় 450 কর্মী কাজ করত। তবে কোনো হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। লামিয়া তিথি, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার মুসা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ সময় 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত 25টি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পুলিশ জানায় 20 নভেম্বর সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে খালেক পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সম্মেলন বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পলাশের সমর্থকরা মিছিলে ইট পাটকেল ছুটতে থাকে। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন দুই গ্রুপের অন্তত 50 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানাবো দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছেই। 48 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে মৃত্যু হয়েছে আরও 145 জনের। এর মধ্যে শুধু শনিবারে হামলাতেই প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 111 জনের। রোববার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়াতে বোমাবর্ষণে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। সোমবার সকালেও দক্ষিণ গাজার নিরাপদ ঘোষিত স্থানে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ভারী গোলাবর্ষণ করা হয় আল মাওয়াশি ক্যাম্পে। টার্গেট করা হয় শরণার্থীদের তাঁবু, 2 শিশু সহ, যাতে প্রাণ হারান অন্তত 4 জন। গাজায় 1 বছরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44,000-এর কাছাকাছি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার প্রায় সব মানুষ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।